হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে, আরে টিকা করে মরে যেটা হবে হয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে। ভাই হাউসফুল কোনো টিকিট নাই, ব্ল্যাকের 10 টাকার টিকিট 20 টাকা কিনে নিয়ে কোনো রকম ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে, আরে টিকা করে মরে যেটা হবে হয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে। ভাই সিনেমা হয়ে গেল, রাত জাগ সাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। আমি যদি প্রেম করতে পারতাম, তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে সিমটি মেরেছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে, আরে টিকা করে মরে যেটা হবে হয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে। ভাই আমি মেয়েটিকে বললাম তোমার নাম কি? বললাম মালতী বিবি। মালতী বিবি বলে সেই মেয়েটি একটা ফকলা হাসি দিয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে, আরে টিকা করে মরে যেটা হবে হয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে। ভাই সিনেমা শেষের পথে রাজ্জাক ভিলেন ধূপধাপ মারপিট, আবার সাবানা এসে রাজ্জাককে বললাম তোমার চিরদিনের সাথী। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে, আরে টিকা করে মরে যেটা হবে হয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে। ভাই সিনেমা শেষ হয়ে গেল, বাইরে আসলাম, রিক্সা নিলাম। হঠাৎ দেখি মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সার ভিতর চেপে বসেছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে, আরে টিকা করে মরে যেটা হবে হয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে। ভাই মেয়েটি বললো আমাকে ডার্লিং, খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মোস্তফা হোটেলে, খুব রকমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে, বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে, আরে টিকা করে মরে যেটা হবে হয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে। ভাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, মেয়েটি বলল ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে, আরে টিকা করে মরে যেটা হবে হয়েছে, হবে নাকি আর কনফিউশন হয়েছে। ভাবতাছি ভাই আমি তো একটা জিনিস চিন্তা করতেছি। কি চিন্তা করতেছিস? ভাই যখন ক্লাস 5 দিয়ে সিনেমা হলে যেতাম, সিনেমা দেখতাম, তখন তো ভাই এইভাবে কেউ চিমটি দেয়। আগের থেকে এমন ছিল? কি যে বলেন। আরে ভাই এই চিমটি কাটা নিয়ে পড়ে থাকলে হইব? আমাদেরকে একটু আমাদের যে পরশু দিনের পরে তরশু দিন যে আমাদের নববর্ষ সেই চিন্তা করতে হবে না? ভাই দেখি পুরাই সিরিয়াস। একটু সিরিয়াস না হলে কি হয়? আচ্ছা ভাই, বাংলাদেশে থাকতে আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দের ছিল বলেন দেখি? এই তো আর কি, সবকিছু তো ভালো লাগতো, তো সবচেয়ে বেশি ভালো লাগতো এই টং দোকানে চা খেতে লুঙ্গি পরে আর কি। তো কিছু থাকতে ভাই লুঙ্গি কেন?
আরে বুঝছ না লুঙ্গিতে কত ফ্রিডম। না এটা এটা ঠিক ভাই, অনেক ভেন্টিলেশনের ব্যবস্থাও আছে। আরে লুঙ্গির কথা বলতে মনে পড়লো তো, আমি কানাডায় আসার আগে এক ডজন লুঙ্গি নিয়ে আসছিলাম, কিন্তু সেই লুঙ্গির তো কোনো ইউজই দেখতেছি না। আরে বেটা পাগল, লুঙ্গি কি শুধু পরার লাগে ইউজ করে? কানাডাতে তুই লুঙ্গি অন্য কাজে ইউজ করতে পারছিস। আর কি কাজ ভাই? কি বলেন আরে ভাই? তুই দা লুঙ্গি ম্যান চিনস না? লুঙ্গি ম্যান কি জিনিস? সে হলো এই তোর লুঙ্গি ইউজের উপর এক্সপার্ট। চল তোদের একটা ভিডিও দেখে। চলেন তাহলে ভিডিও দেখি। চলে এলাম বিচে, বসে পড়লাম পিছে। চারিপাশে এত রমরমা, কোথাও নেই খালি, কোথাও যে একটু রোদ পোহাবো, চারিপাশে শুধু বালি আর বালি। জায়ু বিচে করতে চান ফান, সৈকত লুঙ্গি থাকলে আর কি চান? কি শান্তি! আহা, সৈকত লুঙ্গি, থ্যাংক ইউ দিনু। সারাদিন খাইনি কিছু, পেট করছে কান্না, বাসায় এসে করবো আমি মনের সুখে রান্না। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে কথা ফাঁকি দিয়েছে। মনে সুখে করতে চান মজাদার রান্না, ফায়ার আলার্মের টেনশন আর না আর না, এই নিন বাতাস লুঙ্গি। লুঙ্গির যে এত বহুবিধ ব্যবহার তা তো আগে বুঝি নাই। কি বলেন ভাই? এটা দেখে তো কানাডায় আসার সময় যে লুঙ্গিগুলো নিয়ে এসেছিলাম, এবার তো মনে হচ্ছে কাজেই লাগবে একেবারে। তো ভাই লুঙ্গি ডান্স তো দেখলাম, লুঙ্গির ব্যবহারও তো দেখলাম ভাই, আসলে খুব পাখি দেখতে ইচ্ছা হচ্ছে। পাখি পাখি যাও, বাইরে যাও, পাখি দেখো। না ভাই, একটু পাখির গান যদি হইতো আর কি। গান? গানটা কি আমারই গাইতে হইব? পাখি পাখি হ্যাঁ ভাই, থাকেন, যারা আসছে চলে যাবে, এর চেয়ে আমরা অডিয়েন্স থেকে একটু গান শুনে নেই। তাহলে কি এবার অডিয়েন্স থেকে পাখির গান শুনবা? ভাই কেউ আছে নাকি? কেউ আছে পাখির গান শোনানোর? তো আমরা অডিয়েন্স থেকেই দেখে নিচ্ছি, আমাদের পাখি গান শোনানোর জন্য আসছেন রাফিজুল ভাই। আমার সোনার ময়না পাখি কোন দোষে হেতে গেলাম রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি কোন দোষে হেতে গেলাম রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সোনা বরুণ পাখি রে আমার
বরুণ আখি সোনা বরুণ পাখি রে আমার কাজল বরুণ আখি দিবানিশি বলো চায় রে ও পাখি রে দিবানিশি বলো চায় রে বান্দা তোরে রাখি রে আমার সোনা ময়না পাখি দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু পাখি দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু পাখি সজল ফুলের বাসন দিয়া রে ও পাখি রে অঙ্গে দিছি মাখি রে আমার সোনা ময়না পাখি কোন দোষে যাইবা যদি নিঠুর পাখি ভাষায় আমার আখি যাইবা যদি নিঠুর পাখি ভাষায় আমার আখি এ জীবন যাবার কালে রে ও পাখি রে জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনা ময়না পাখি কোন দোষে দিয়া মোরে পাখি রে আমার সোনা ময়না পাখি থ্যাংক ইউ সোনার ময়না পাখি। বাপরে বাপ, রাফিজুল ভাই কি গান শুনাইলো যে এত লম্বা ব্রেকের পরও কাফি ভাইয়ের মনে এখন ওই গান? গানটা খুব ভালো লাগছে রে, শুধু দেশের কথা মনে পড়তেছে। দেশের কথা? দেশের কথা তো সবারই মনে পড়ে, তবে কোন কথা বেশি মনে পড়ে আপনার? একটা মজার কিছু কথা আমাদেরকে শোনান। মজার কথা তো অনেক আছে। আচ্ছা ঠিক আছে, তোদের একটা শোনাবো কি দেখাই দে, আমার চাকরি জীবনের একটা অভিজ্ঞতার কথা দেখাই দিই। তাহলে দেখান, সবাই যখন আমরা বসে আছি আপনার অভিজ্ঞতাই দেখার জন্য। স্যার আসবো? আসেন, বসেন। আচ্ছা বলেন, এই কি আপনি নিজে বসেছেন কেন? তাহলে স্যার আপনি উপরে উঠে বসেন। উপরে উঠে বসবো? হ্যাঁ হ্যাঁ, উপরে উঠে বসেন। আপনি এখানে বসেছেন কেন? স্যার আপনি তো বলেন উপরে উঠে বসতে। আপনি আমার মতো করে চেয়ারে বসেন, চেয়ারে বসেন। হ্যাঁ। আচ্ছা এখন আপনার নাম কি বলেন? আমার নাম স্যার ইয়ার্কি সরকার, তবে ফ্রেন্ডরা আমারে মজা করে ইও ডাকে। ইয়ার্কি সরকার, এটা আবার কেমন নাম হলো? আসলে স্যার আমার মায়ের নাম হাসি, বাবার নাম ঠাট্টা, তাই তার আদর করে নাম রাখছে ইয়ার্কি। আর আপনার ভাই বোনের কি অবস্থা? ওটা স্যার আরো মজা স্যার, আমার বড় বোনের নাম ফাইজলামি, আর ছোট একটা ভাই আছে ওর নাম ইতর। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি।
আচ্ছা এখন আপনি বলেন আপনি এসএসসি পাস করেছেন কত? এসএসসি তো স্যার আমার অনার্স চলতেছে। হোয়াট? জি স্যার। এসএসসি তে অনার্স চলতেছে মানে? তাইলে ব্যাপারটা স্যার একটু খুলে বলি। প্রথমবার যখন পরীক্ষা দিলাম তখন আমি অনেক নার্ভাস ছিলাম। তো সবাই আমাদের বললো পরীক্ষায় পাস ফেলটা বড় কথা না, অংশগ্রহণটাই বড় কথা। তো আমি শুধু অংশগ্রহণই করলাম। তো ফেল করার পর সবাই আবার বললো ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। এরপর একে একে 4টা পিলার বানায় ফেলছি স্যার। তো এখন 4 বছরে তো আপনার অনার্সই হয়ে যায়, তাই বলি আর কি এসএসসিতে তো আমার অনার্স চলতেছে। তবে আপনাদের দোয়ায় গত বছর ম্যাথমেটিক্সে অল্পের জন্য স্যার এ প্লাসটা পাই নাই। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তা জি স্যার। 80 থেকে কত কম পেয়েছেন? মাত্র 79। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার বোঝা হয়ে গেছে আপনার। তাহলে আমি কোন সাবজেক্ট থেকে কোশ্চেন করবো সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। মাশাআল্লাহ স্যার, সব সাবজেক্টে আমার নলেজ খুব ভালো। আরে বাবা, এ তো দেখছি জ্যাক অফ অল। আচ্ছা বলুন তো দেখি অর্থনীতি মানে কি? অর্থনীতি স্যার, অর্থ আর নীতি। অর্থনীতি হলো সেই জ্ঞান যার মাধ্যমে আপনি অন্যের অর্থ দুর্নীতি করে খুব মজা করে নিজের পকেটে ঢুকায় ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা হলো অর্থনীতি স্যার। তাহলে পৌরনীতি মানে কি? ওর অবস্থা তো স্যার আরো খারাপ। পৌরনীতি হলো নিজের চরকার তেল না দিয়ে পরের রীতিনীতিকে ক্যাতুকুতু দেওয়ার নামই স্যার। ওরে বাবা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে এখন তাহলে ভূগোল থেকে কোশ্চেন করছি। ভূগোল তো স্যার আমার ফেভারিট স্যার। তাই? জি স্যার। আচ্ছা বলো তো দেখি পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান কোনটা? স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলেন। স্যার পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান হলো স্যার টয়লেট। টয়লেট? জি স্যার। মানে? কথায় আছে না স্যার, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। ও আচ্ছা। তার উপর টয়লেটে ধরেন আপনি বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করতেছে, বউয়ের চিল্লাপাল্লা সহ্য করতে পারতেছেন না, টয়লেটে গিয়ে বসলেন, ইচ্ছা করলো গেমস খেললেন, ইচ্ছা করলো পত্রিকা পড়লেন, কেউ ডিস্টার্ব করার নাই। আর দেখবেন টয়লেটে সবাই গিয়েই রুনা লায়লা এন্ড্রু কিশোর হয়ে যায় আর কি। আচ্ছা, এর মতো আরামদায়ক জায়গা তো পৃথিবীতে আর কোথাও নাই স্যার। আচ্ছা এখন বল তো দেখি সিডনি কোথায়? সিডনি স্যার, এইটা তো ভূগোলের কোশ্চেন না, কেমিস্ট্রির মানে? কোশ্চেন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে স্যার, ব্যাপার না। কিডনি যদি ডাইনে হয় তাহলে সিডনি স্যার বামে স্যার। মানে? স্যার এই যে এইদিকে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, আমার দেখানো লাগবে না। আচ্ছা এখন বলেন হ্যাপি ফ্যামিলি মানে কি? স্যার হ্যাপি ফ্যামিলি স্যার। হ্যাপি ফ্যামিলি না? একই কথা স্যার, হ্যাপি ফ্যামিলি স্যার। স্যার হ্যাপি ফ্যামিলি হলো গিয়া ধরেন আপনার 4-5টা বাচ্চা কাচ্চা আছে, তো তারা ইনকাম করলো, আপনি পায়ের উপর পা তুলে খাইলেন, আহ কি মজা। তার উপর যদি আরেকটু বাড়ায় নিয়ে যদি 10-11টা করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নাই। আচ্ছা। এক উইকেন্ডে ফুটবল খেললেন, এক উইকেন্ডে ক্রিকেট খেললেন, কারোর উপর ডিপেন্ড করার আপনার দরকার নাই। এটা হলো স্যার হ্যাপি ফ্যামিলি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলতো দেখি চলচ্চিত্র কাকে বলে? স্যার চলচ্চিত্রে আমি এই লাইনে অনেকদিন ছিলাম স্যার। আচ্ছা আমি তো সেটা জিজ্ঞেস করি, আপনি বলেন চলচ্চিত্র কাকে বলে? না একটু এক্সপিরিয়েন্সের কথা বলতেছিলাম আর কি। না না, আমার চলচ্চিত্র ধরেন যখন নায়ক নায়িকা চলতে চলতে গাইতে গাইতে হঠাৎ করে চিৎ করে খায়া পড়ে যায়, তখন যে অবস্থাটা সৃষ্টি হয় তার নাম স্যার চলচ্চিত্র স্যার। আপনার এই উত্তরটা আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন কিছু বিপরীত শব্দ বলুন তো দেখি। জি স্যার। আম? স্যার জাম। কাঁঠাল? স্যার লিচু। কলা? স্যার তরমুজ। রাত? স্যার দিন। ভালো? স্যার মন্দ। ভ্যান? স্যার রিক্সা। আদো? স্যার বেয়াদব। চর? স্যার থাপ্পড়। লাথি? স্যার গুতা। ঠিক আছে আপনি এখন আসুন। ঠিক আছে আপনি এখন বসুন। আপনি এখন আসুন। আরে আপনি এখন বসুন। আরে আপনি এখন আসুন। আরে আপনি এখন বসুন। আরে বেয়াদব নাকি? আরে আদব নাকি? এই কথা কম। এই কথা বেশি। এই এটা কিন্তু অফিস। এই এটা কিন্তু বাসা। আই বেরো। স্যার আমি তো বিপরীত শব্দ বলতেছিলাম স্যার। আপনি বেরো। স্যার আমার চাকরিটা স্যার। তোমার চাকরি দিয়ে কি আমি নিজের চাকরি খাবো নাকি? বেরো বেরো। গোলযোগের আর টাইম পাইলো না, এখানেও গোলযোগ। চলেন একটু দেশের গোলযোগ নিয়ে কথা বলি, মানে আমাদের দেশের রাজনীতি নিয়ে। কিসের রাজনীতি? যেখানে আসো সেখানে শুধু রাজনীতি নিয়ে কথা বলতে হবো না? ভাই রাজনীতি না হইলে কি আর চলে? এই গোলযোগ তো রাজনীতি থেকেই শুরু। শোন, এসব রাজনীতি বাদ দে, আয় আমরা একটা কাজ করি, অডিয়েন্স থেকে কিছু লোকজন ডাইকা
একটা বিতর্ক দিই, ওর ভিতরে একটা ক্যাচা লাগাই দিই, তাইলে তো খুব ভালোই হয়। আচ্ছা চল আমরা যাই, নবীনকে বানাই দেই, ও বেড়া রাখা। ঠিক আছে। তো আমরা এখন অডিয়েন্স থেকে কিছু অভিজ্ঞতা সম্পন্ন কিছু কাপড়কে ডাকবো এবং শুনবো তাদের সংসার জীবনের অভিজ্ঞতা। তো আমি প্রথমেই ডাকছি সাকিব ভাই এবং মৌ আপু। সাকিব ভাই এবং মৌ আপু, আপনারা স্টেজে চলে আসুন। এরপর আসবে বেলাল ভাই, উর্মি আপু, এবং মিশু ভাই, মৌ আপু। আমরা ভাইদেরকে রাখবো আমার ডান দিকে, ভাইদেরকে রাখবো ডান দিকে, আর বাম দিকে থাকবেন আমার আপুরা। খুব ভালো হয় যে মুখোমুখি যদি বসেন আর কি। ভাই আপনি, তো আমরা আজকে ছোট্ট একটা গোলযোগ করব। তো সেটা হবে যে আমাদের সংসার নিয়ে তারা অনেক অভিজ্ঞ লোক। আমি এই পর্বে আর কি খুবই নতুন, তো আমি শুনবো তাদের অভিজ্ঞতা। তো আমরা ছোট্ট একটা বিতর্কের আয়োজন করব। সেই বিতর্কের বিষয় হচ্ছে সংসারে কার ভূমিকা সবচেয়ে বেশি। এই কার ভূমিকা বেশি এর পক্ষে বলবেন আমাদের ভাইরা, অবশ্যই তারা বলবেন যে তাদের ভূমিকা বেশি, এবং এর বিপক্ষে বলবে আমাদের আপুরা তাদের ভূমিকা বেশি। এরপরে আমরা আসবো জাজ হিসেবে, আমি আর কি এর কনক্লুশন টানবো। তো সামিন, তুমি যদি আমাদেরকে একটা মাইক্রোফোন দাও, এবং যেহেতু আমরা সবসময় বলে থাকি যে লেডিস ফার্স্ট, সেহেতু আমরা শুরু করব আমাদের আপুদের দিয়েই। আমাদের বিতর্কের বিষয় আবার একটু বলে দিই, সংসারে কার ভূমিকা বেশি। তো আমি আশা করব, না সমস্যা নাই, আমি জানতাম যে কেন এর মধ্যে কাবিল ভাই এবং মুকুল ভাই আসে নাই। তো যাই হোক, আমরা শুরু করব কাকে দিয়ে? আপুদের উপর ছেড়ে দিলাম, আপনি যাকে ভালো মনে করেন তাকে দিয়ে শুরু করবেন। মাননীয় রিয়ালপতি, আজকের বিতর্কের যে বিষয়, আমার মনে হয় না এটাতে বিতর্কের কোনো অবকাশ আছে। সংসারে সব কাজ অবশ্যই নারীরা করে, এবং নারীরাই করে, এবং তাদের স্ত্রীরাই করে। এটা তো বিতর্কের মতন কোনো বিষয়ই না। কাজে এটা নিয়ে আমি কথা বলে আমার কথা অপচয় করতে চাচ্ছি না। তো যাই হোক, আমরা এখন এর পক্ষের কথা শুনবো, আমাদের ভাইয়েরা কি মনে করেন। আমার সম্মানিত প্রতিপক্ষ যেভাবে বললো যে সব কাজ মেয়েরাই করে, আমি এটার জোর প্রতিবাদ জানাচ্ছি। এটা কখনোই সম্ভব না যে একটা সংসারে মেয়েরাই সব কাজ করে, এটা কখনোই সম্ভব না, এটা হতে পারে না। তার মানে প্রথমেই আমি যুক্তি খণ্ডনে বলতে চাই যে এটা একটা মিথ্যা কথা। মেয়েদের পক্ষে সম্ভব, তারা করতে পারে। আমার মনে হয় যে তাদের বক্তব্য শেষ হওয়ার পরে যদি আপনারা শুরু করেন তাহলে একটু ভালো হয় আর কি। জি ভাই, আপনারা চালিয়ে যান। যেটা বলতে চাচ্ছিলাম যে এটা যেহেতু একটা মিথ্যা কথা, তো আমি চাবো যে ওখান থেকে, অপোজিশন থেকে, প্রতিপক্ষের কাছ থেকে যেন আরো ভালো কোনো পয়েন্ট নিয়ে তারা কথা বলে। তো আমরা এখান থেকে একটা বিষয় জানতে পারলাম যে তারা নাকি মিথ্যা কথা বলেছে। এখন আমরা তাদের থেকে শুনবো যে তারা আসলে ব্যাপারটা কিভাবে দেখেন। আমি বলতে চাই যে ঠিক আছে, এটা ভাইয়ার দৃষ্টিতে মিথ্যা কথা, কিন্তু অনেক প্রবাদ বাক্য, অনেক বাগধারা, অনেক কিছু আছে। ওখানে একটা কথাই বলা থাকে যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো এইটার এগেইনস্টে ছেলেদের গুণে কিছু আছে, এই ধরনের কিন্তু কোনো কথা আমরা এখন পর্যন্ত শুনি নাই। তো সেটার মানে বিপক্ষে কি বলবেন? আচ্ছা, আমি একটু অ্যাড করতে, যদি আমার টার্ন আসে নাই, আমি জানি এর পরবর্তী টার্ন আসবে, আর আমি একটু সন্দেহ আছে যে বাসে গিয়ে কি আদৌ, তারপর নির্ভয়ে থাকতেছি আমি, নো প্রবলেম। না ভাই, আমি নির্ভয়ে সবকিছু বলবো, আপনি নির্ভয়ে বলতে পারেন। দরকার হলে আজকে আমার জায়গায় অন্য কথা না হলেও আমার সমস্যা নেই, আমি নির্ভয়ে বলবো।
আমি একটা কথাই বলতে চাই, কবি সাহিত্যিক দিয়ে সায়েন্স হয় না, কবি সাহিত্যিক দিয়ে আমরা আমাদের কেলোনাতে সংসার চালাই না। কবি সাহিত্যিক ঘুমের মধ্যে অনেক কিছুই বলে, গুণ কোথায় বের হয় আর কোত্থেকে আসে, এবং সেই গুণ কখন বেগুন হয় আর কখন আগুন হয় সেটা আপনারা সবাই জানেন। আমরা গুণকে আ এবং বেযুক্ত করতে চাই না, আমরা চাই আসলে রিয়ালিটি, যেটা সাকিব ভাই একটু আগে বললো, যে স্বাভাবিকভাবে আসি, যে স্বাভাবিকভাবে যুক্তিটাকে খণ্ডন করি, এভাবে না বলি যে সংসার সুখের হয় রমণের জ্ঞানে, অন্য ধার করা উক্তিকে আমরা ইউজ না করি, নিজের বাস্তবিক অভিজ্ঞতা থেকেই আমরা আসলে যুক্তিটা খণ্ডানোর চেষ্টা করি। তাই কি? তাই তো মনে হয় এখানকার আমি আসলে এখানে নিরপেক্ষ। ও আচ্ছা, আমার মনে হয় যে আমরা যদি নিজের অভিজ্ঞতা থেকে যুক্তি দিয়ে, আমি কোনো সমস্যা নেই, বাসা দরকার আজকে অন্য কারো বাসা থাকবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি ফ্লোর দিচ্ছি। আমি একটু বলতে চাই যে আসলে একটু হুমকি ধামকি কম হলে তারা একটু মনের আনন্দে কথাগুলো বলতে পারে। জি, এখন আমি আবার আপুদের কাছে ফিরে যাব। আমরা এখান থেকে শুনলাম যে তারা গুণকে আগুন বেগুন অনেক কিছুই বলছেন, তো আপু এই গুণকে কিভাবে দেখেন? আমি যেটা মনে করি, কাজ সবাই করতে পারে, শ্রমিক সবাই হতে পারে, লিডার সবাই হতে পারে না। আমি বলে দিই এটা করতে হবে, ওটা করতে হবে, তখন হয়তো আমি পাই যে এটা করা হয়েছে, কিন্তু আমি যদি বলে না দিই, ওয়াসে 3 দিন ধরে এক কামড়েই থাকবে। করতে পারাটাই শুধু দরকার না, দিক নির্দেশনার দরকার। আমার বাসায় কোনটা কোথায় থাকবে, কতটুকু খরচ হবে, আমার ছেলে কি খাবে, রাত্রেবেলা খাবার কি হবে, কালকে কোথায় যাব, সবকিছু ডিসিশন আমি নিই। এখানে হ্যাঁ সরি আমি একটু বলি, সেটা কেলোরাতে শ্রমিক কতজন আছে আর লিডার কতজন আছে? 50-50। এখানে পিএইচডি করে কতজনের চাকরি হয় আর কতজন পিএইচডি না করে চাকরি হয় একটু বলবেন? আমরা কি বুঝতে পারতেছি আসলে? আমরা আমাদের টপিক থেকে অন্যদিকে চলে যাচ্ছি। আমি বলছি যে কাজ সবাই করতে পারে, কিন্তু সেটার হাল ধরাটা ডিফারেন্ট জিনিস। আমরা হাল ধরি। আচ্ছা, আমাদের কিন্তু টপিক সেটা ছিল না যে একটাই তর্ক করতে স্যার, কাউকে ফ্লোর দিচ্ছে না। ঠিক আছে, আমরা এখন আমাদের শেষ বক্তার কাছে চলে যাব, আমাদের মিশু ভাইয়ের কাছে বলে যাব। জি, উনি কিভাবে দেখেন আর কি ব্যাপারটা? না, আমি যেভাবে দেখি সেটা হলো আসলে ছেলে মেয়ে সবাই একসাথে আমরা কাজ করি, যদিও মানে মেয়েদের ক্ষেত্রে বাসায় যারা থাকে তারা চেষ্টা করে, না না ভয় পায়নি, ভয় সেটাই না। যেমন ধরেন আজকের কথাই বলি, আজকে ইচ্ছা হলো গাড়ি ক্লিন করতে হবে, যা দেখলাম যে আমার সিটের চেয়ে আমার পাশের সিটে সবচেয়ে বেশি নোংরা। কারণ আমি হচ্ছে 3 মাস বাংলাদেশে ছিলাম, আমি জানি না ও কাকে নিয়ে পাশাপাশি ঘুরছে। এখানে কিন্তু সন্দেহ উদ্ভিদ হচ্ছে, সন্দেহ উৎপন্ন হচ্ছে। আমরা কখনো সন্দেহ করি না, আমাদের মন হচ্ছে বিশাল, একদম ক্লিন, পানির মতো স্বচ্ছ। আমরা আমাদের স্ত্রী যা কিছু বলে আমরা তা মেনে নিই। আমরা শুধুমাত্র একজন কর্মঠ শ্রমিকও না, আমরা একজন কর্মঠ শ্রোতা। আমরা ভালো মতো কাজ করি এবং আমরা সবকিছু সন্দেহের ঊর্ধ্বে রাখি এবং আমরা অন্ধবিশ্বাস করি, একদম অন্ধবিশ্বাস করি। কিন্তু আমি আমার এতক্ষণ পর্যন্ত আমি যুক্তি খণ্ডাচ্ছিলাম, আমি আমার যুক্তি বলি নাই। হ্যাঁ, কারণ সরি আমি কি বেশি টাইম নিচ্ছি? না না ঠিক আছে। আমার যুক্তি হচ্ছে আমরা কখনোই ছেলেরা এটাতে, আমাকে যদি এই প্রশ্নটা দিত, যদি আমাদেরকে করতো যে কে বেশি করে কিংবা কে কম করে, আমি একমতে সবার সাথে স্বীকার, আমার মনে হয় সবাই আমার সাথে এগ্রি করবে যে আমরা বলতাম যে আমরা সবাই একসাথে সমান কাজ করি। প্রথমে ওনারা গোলযোগ সৃষ্টি করলো যে আমরা বেশি কাজ করি আর ওনারা বেশি কাজ করে। আমি কিন্তু কখনোই বলতাম না যে আমরা বেশি কাজ করি ওনারা কম কাজ করে, কারণ কাজের পরিমাপ, এটা বলার তো কোনো অবকাশ নেই। এটা কিভাবে বলা সম্ভব? এই যে দেখছেন এখনো কিন্তু একটা লেভেল থাকে। হ্যাঁ, আমরা সমস্ত লেভেলের ঊর্ধ্বে, আমাদের কোনো লেভেল নেই, আমাদের কোনো পরিসীমা নেই। আমাদেরকে বলে না আমরা হচ্ছি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। আমরা কাজী নজরুল ইসলামের সেটা চিন্তা করি সবার উপর মানুষ সত্য তাহার উপর। একটু আগে কিন্তু ভাইয়া কবিদের সম্পর্কে অনেক নেগেটিভ কথাবার্তা বলছে। ভাইয়া এখন আপনি কিন্তু ওই কবিতেই গেছেন। কিন্তু নজরুল ইসলাম অন্যরকম কবি, উনি বিদ্রোহ করেন। তো আমার যেটা মনে হয় যে এটা আসলে প্রীতি টানা দরকার, না হলে কিছুক্ষণ পর হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। তো যাই হোক, আমরা আমাদের ভাইদের থেকে অনেক যুক্তি শুনলাম, অনেক তারা বিভিন্নভাবে এই যুক্তি খণ্ডানোর চেষ্টা করেছেন। আমরা লাস্ট শেষ আমাদের আপুদের থেকে শুনবো তারা এই যুক্তিগুলোকে কিভাবে খণ্ডান।
আমরা স্বীকার করি ছেলেরা বাসায় কিছু কিছু কাজ করে, কিন্তু কেন করে এটার পেছনে আমাদের যুক্তি আছে। শুধু তো সংসার দেখলেই হবে না, স্বামীর শরীর স্বাস্থ্যের প্রতিও তো আমাদের খেয়াল রাখতে হবে। আর ক্যানাডায় খাবার দাবারের যে অবস্থা, টিজি বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, এই জন্য আমরা চাই যে তারা পরিশ্রম করুক এবং ফ্যাট বার্ন করুক এবং তারা সুস্থ থাকুক। সুস্থ স্বামী আগে নাকি স্বামীর ওই কষ্ট কতটুকু কাজ করলো সেটা নিয়ে হিসাব করে ভাগাভাগি আগে? এটা অবশ্য খুব আচ্ছা, ঠিক আছে, আমি আবার ফিরে যাচ্ছি, তারা যেহেতু বলেছেন আর কি। তো সাকিব ভাই, অনেক ধন্যবাদ আমার মাননীয় প্রতিপক্ষর এত কি বলবো যে এটা খুবই চিন্তা সম্পন্ন একটা আচরণ, যে হ্যাঁ আচ্ছা তার এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো দরকার, তার পরিশ্রম করা দরকার, এই জন্যই তাকে ঘরের সব কাজ করতে হবে, ফাইন। কিন্তু এটার অন্যান্য যে সমস্ত উপায় আছে সেগুলো কিন্তু আবার শুধু এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা মোটামুটি যদি কেননার মধ্যে একটা সমীক্ষা চালানো হয় তাহলে দেখা যাবে যে ছেলেরা যদি বাইরে একটু খেলতে যায় 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা যদি খেলতে যায়, খেলতে এমন হয়েছে যে তার সেই কারণে কিন্তু অনেকের সংসার ভাঙার পর্যায়ে চলে যেতে পারে, এরকম একদম রিয়েল ঘটনা। হ্যাঁ, তো ফলে এইখানে আমার একটু কথা আছে যে শুধু ঘরের কাজ করেই ফ্যাট বার্ন হবে আর বাইরে গিয়ে একটু খেললে ওইটা সংসার বার্ন হবে, এই ব্যাপারটার সাথে আমার কেমন যেন পোষণ করছে। তো যাই হোক, আমরা চাচ্ছি না যে কারোর সংসার কিছু হোক, আমরা চাই সবাই একসাথে থাক। তো আমরা এদিকে যুক্তি শুনলাম, তারা আগুন বেগুন অনেক কিছু বললেন, অনেক ফ্যাট কলাম বলিয়ে ফেলেছেন অলরেডি, এবং আপুরাও এর অনেক খুব ভালো যুক্তি দিয়েছেন। তো যাই হোক, অ্যাজ এ হোস্ট আমার এটা আসলে কনক্লুশনে যাওয়া দরকার, এবং আমি চাচ্ছি এখন রেজাল্ট ঘোষণা করতে যে আসলে কারা ফার্স্ট হয়েছে, কারা কি হয়েছে। তো যাই হোক, যারা আসলে যেভাবেই দেখেন না কেন, দিন শেষে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তো সেখান থেকে আমাকে আমি আসলে চাচ্ছি যে আমাদের উইনার ঘোষণা করতে। তো অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার ডান দিকে যেতে পারছি না। আজকের উইনার আপুদা। হ্যাঁ, ওকে, আমি একটু বলতে চাই, শেষ সেখানে শেষ, কিন্তু আমার লাস্ট ইয়ারটা হচ্ছে আমরা হার জিত এটা নিয়ে চিন্তিত না, সবাই জানে কে জিতছে, আমরা এটা বুঝতে পেরেছি। সুতরাং আমরা আমাদের রেজাল্টটা আমরা আমাদের ছেলেদের মন অনেক বড়, আমরা এটা বড় করতেছি না ভাই, ঠিক আছে? আমাদের ভাইরা যত কিছুই বলুন, দিন শেষে কিন্তু আমাকে দেশে ফিরে আমার বাসায় ফিরে যেতে হবে, বাসার খাবার খেতে হবে, কিছু করার নাই ভাই। তো ধন্যবাদ ভাইয়া আপু সবাইকে তাদের যুক্তি এবং যুক্তি খণ্ডনের জন্য। কি নিয়ে উপর সারাদিন তো গোলযোগ নিয়ে আসো, ভিডিও দেখতে চাইলাম ওইটাও গোলযোগ, লাগাইও দিলা গোলযোগ। আরে ভাই, গোলযোগ না থাকলে কি একটু জমে? তবে খবর নিলাম যে গোলযোগের অবসান ঘটছে, মঞ্চও ঘটছে, আমাদের ভিডিও রুমেও। চলেন তাহলে আমরা দেখি একটু নবীনের প্রহসন। আচ্ছা ঠিক আছে, দেখি, চলো এবার দেখা যায় কিনা।
এই দাদা বসা কিছু আছে খাওয়া বেটা ভাত তো রান্না করিস নাই সুদুল ভাই হ্যালো রাইদওয়ান, কি অবস্থা, কেমন আছো? ভাই বাসায় খাওয়ার কিছু নাই। ও বাসায় কিছু নাই? তাহলে চলো সুপার স্টোরে যাই। একটু ভাই জীবনটা বাঁচাই দেন। আমি আসতেছি এখন। মানুষ মানুষের মানুষ পেতে পারে না মানুষের জন্যে। 4টার সময় খেলার টাইম দিলাম, 4:30 বাজে, কোনো খবর নাই। বাঙালি টাইম। ঠিক আছে, সালমার একটা ফোন দিই। হ্যাঁ সালমা, কই তুমি? ভাই, হ্যাঁ ভাই ভাই আমি রাস্তায়। আরে মেয়ে রাস্তায়, 4টার সময় খেলার টাইম, 4:30 বাজে, কারো কোনো খবর নাই। আসতেছি ভাই, আসতেছি আসতেছি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এবার তাহলে রানার একটা ফোন দিই। হ্যাঁ রানা, কই তুমি? সবাই তো মাঠে চলে আসছে। হ্যাঁ অপর ভাই, কি যে বলেন ভাই, মাঠে কি আর নাই? আরে মেয়ে তুমি চশমা লাগাও, আমরা তো আজকে নতুন জায়গায় খেলতেছি, তুমি মনে হয় দেখতেছো না। তাড়াতাড়ি এসো। ভাই উপর থেকে দেখতেছি, কেউ আসলে বইলেন সাকিবেরও দেখি কোনো খবর নাই, ওরও একটা ফোন লাগাই। সাকিব, কই, কি অবস্থা? এই তো ভাই নামাজটা পড়ে আসতেছি। নামাজ? এখন আবার কিসের নামাজ? কাজে নামাজ পাই তাড়াতাড়ি এসো মিয়া। ও খালি দেরি করে। Yes? Oh, গত মিটিংয়ে আমাদের যে কারেকশনগুলো ছিল রিপোর্টে, সেই রিপোর্টটা আমি কারেকশন করে নিয়ে এসেছি। সবই ভুল স্যার, সবই ভুল, পুরোটা আবার করে নিয়ে আসবে। যা যা কারেকশন দিয়েছে আমি ওটা ঠিক করে নিয়ে এসেছি, কিন্তু সবই ভুল। কালকে 10টার মধ্যে 15টা এক্সপেরিমেন্ট রেজাল্ট সহ রিপোর্ট সহ জমা দেবে, কেমন? হ্যাঁ, রাতে পড়তে পারবে জানি, বাট আমার মনে হচ্ছে একটু টাইম দিলে আরো ভালো লিখতে পারবে। সব এক্সপেরিমেন্ট একসাথে করতে হবে? হ্যাঁ, সবই ভুল। দেখলাম যে এই হলো কিরণের অবস্থা, স্পেশালি যারা স্টুডেন্ট আছেন। এখন একটু আমাদের এখানে কিছু নতুন মুখ আছে, ওনাদের সঙ্গে একটু পরিচিত হই। আগে পুরান দিয়ে শুরু করি। সাকিব ভাই, ওয়েলকাম ব্যাক। সাকিব ভাই অ্যাঞ্জেলা, হ্যাঁ, সঙ্গে আঙ্কেল আছেন। এরপর এখানে রাহেন ভাই আছেন, হ্যাঁ, পিছনে জাহিদ ভাই আছেন, ওনারা নতুন আসছেন এখানে। আর আমাদের একজন পুরানো লোক আছে, তন্ময়। এটা দাঁড়াও, দেখে সবাই একটু দেখুন, সে নববর্ষ পালন করতে এখানে চলে আসছে এমসপোর্ট থেকে। তন্ময়ের সঙ্গে আমার একজন ভদ্রমহিলাও আসছেন, আমরা একটু ওনাদের পরিচয় নেই। তন্ময় একটু আসো এখানে। না তুমি একা আসলে আর ভদ্রমহিলার কথা বলতেছি কেন? আচ্ছা না, তুমি একটু ইন্ট্রোডিউস করে দাও। ওকে,
আসসালামু আলাইকুম। এই জায়গায় যারা পুরনো তারা আমাকে চিনেন, কিন্তু অনেক নতুন মুখ আছে যারা আমাকে হয়তো দেখেন নাই আগে কখনো। আমার নাম তন্ময়, আমি এখানেই ছিলাম, এখান থেকেই গ্রাজুয়েশন করেছি, পরে অ্যাবসফোর্ডে জব করি, ওইখানেই থাকি। আর 2 weeks ago আমার ওয়াইফ আসছে এখানে। আমরা এখানে অ্যাবসফোর্ডের থেকে এখানে আসছি শুধু নববর্ষ উদযাপন করার জন্য। আমার ওয়াইফ ও হলো মুনা। আসসালামু আলাইকুম। তো মোনা আমাদের কাছে গান শোনাবে, বৈশাখের গান। মোনা, সবাইকে বৈশাখের শুভেচ্ছা। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস বিশ্বাস গায়ে মঙ্গল সরে দাও রায়ে, তাপস বিশ্বাস গায়ে মঙ্গল সরে দাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। ধন্যবাদ মুনা তোমার এই সুন্দর গানের জন্য। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা এই প্রবাস জীবনে থাকলেও আমরা আমাদের দেশকে ভুলতে পারি না, আমরা সবসময় আমাদের দেশকে স্মরণ করি। তো দেশকে স্মরণ করার জন্য আমার মনে হয় না দেশাত্মবোধক গানের চেয়ে আর ভালো কিছু হতে পারে। তাই আমরা এখন শুনবো একটা দেশাত্মবোধক গান। পাখির গানের
কি প্রোগ্রাম কেমন লাগতেছে না ভাই? এটাই তো বলতে যাচ্ছিলাম ভাই, মেজাজ গরম। গান শুনলাম, মারামারি দেখলাম, আচ্ছা এখন কিছু একটা মনে হয় বাদ আছে। আবার কি বাদ আছে ভাই? একটা নাচ দরকার। নাচ ছাড়া কি ভাই অনুষ্ঠান জমে? তুমি নাচা হলো তাহলেই তো হয়। কি বলেন ভাই? আমি নাচলে তো সবাই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, নাচের ব্যবস্থা করতেছি, চলো দেখি। চলেন আমরা এখন নাচ দেখবো। I'm
নবীন, তোমার মন ভালো হয়েছে? মন ভালো না হওয়ার মতো কিছু কি হয়েছে? তবে ভাই বৈশাখী নৃত্যে আমার পান্তা ইলিশের কথা শুনে ক্ষুধা লেগে গেছে ভাই। ক্ষুধা তো আমারও লাগছে, গন্ধ পাচ্ছি খাবারের। কিন্তু প্রোগ্রাম যদি শেষ করি, একটা গান ছাড়া শেষ করলে কি হয়? তাই নাকি ভাই? তাহলে কে গান নিয়ে আসছে ভাই? আর কে? আমাদের কাফি ভাই। তো আমরা এখন শুনবো কাফি ভাইয়ের গান। আচ্ছা, আমরা এটা আমাদের প্রোগ্রামের শেষ অংশ। আমি গান গাইতে ভালো লাগে, তো সবসময় সুযোগ পাইলে গান গাই, কিন্তু কখনোই কোনো গান সাধারণত পুরো গান গাওয়া হয় না। আর আমি ইউজুয়ালি গান গাই যখন সবাই একসঙ্গে গান গায়, তো এই গানটা সবার পরিচিত। আমি আশা করবো সবাই আমার সঙ্গে একসঙ্গে গাবেন। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি, দুনিয়া আমার বায়ান্নতার শেষ কালেও আছি। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি, সম্ভাবনার তীরে শেষ মুদ্রায় রাজি। কার ঘরে যায় করতালি, ফুলছে আলোর বাজি, দুনিয়া আমার বায়ান্নতার শেষ দ্বারেও আছে। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। কার ঘরে দাম ছুটছে ঘোড়া, দেখো ওই উল্লাসের গ্যালারি পড়েছে ফেটে চিলচিল কাহা। মঞ্জুয়ারির বাড়ি বাসার রান চাকনা ঘুরে কালকে না হয় রাজি। দুনিয়া আমার বায়ান্নতার শেষ কালেও আছি। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। তুমি প্রথম পরিণাম শেষ হতেও পারো কি, তাই নিয়েছি শেষ বিকালে নিঃস্ব হবার ঝুঁকি। শেষ বিকেলে কাজে আশার ঘরে বাঁচি। দুনিয়া আমার বায়ান্নতার শেষ কালেও আছি। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি। দুনিয়া আমার বায়ান্নতার শেষ কালেও আছি। তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি, সম্ভাবনার বিতর্কে শেষ মুদ্রায় রাজি। কার ঘরে যায় করতালি, ফুলছে আলোর বাজি,
দুনিয়া আমার